আগামীকাল প্রথম দফার ভোট। প্রথম দফায় বঙ্গে ৩ কেন্দ্রে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই ৩টে কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। চূড়ান্ত প্রস্তুতি ৩ লোকসভা কেন্দ্রে। ৩ কেন্দ্রে মোট ৭৪৬টি বুথ স্পর্শকাতর ঘোষণা করেছে কমিশন। এর মধ্যেই কোচবিহারে ১৯৬টি, আলিপুরদুয়ারে ১৫৯টি এবং জলপাইগুড়ির ৩৯১টি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো সুমনের কাছ থেকে। প্রতিটা ভোট কেন্দ্রে বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। দেখো, বাহিনী নিয়ে প্রত্যেকবার যে অভিযোগগুলো ওঠে যে অনেক সময় যেদিনকে ডিসিআরসি থেকে বেরিয়ে বুথ কেন্দ্রে যাবে তখনও বাহিনী এসে পৌঁছায় না এবং বাহিনী ঠিকমতো কাজে লাগানো হয় না, কিন্তু এবারের ছবিটা কিন্তু একেবারে আলাদা। কারণ আমরা 3 দিন 4 দিন ধরে দেখছি বাহিনী বিভিন্ন জায়গায় তারা কিন্তু টহল দিচ্ছে। শুধু টহল দিচ্ছে না, ছোট ছোট, আগে যেমন একটা বড় পরিসরে বেশ কয়েকজনকে নিয়ে বাহিনী এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, এবার এই যেভাবে নির্বাচন কমিশন বাহিনীদেরকে ইউটিলাইজ করছে একদম ছোট ছোট, অর্থাৎ 8-10 জন করে এক একটা টিমে বিভিন্ন জায়গায় কিন্তু অনবরত টহল চলছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানতে পারছি, প্রত্যেকটি বুথে যেভাবে নির্বাচন কমিশন প্ল্যানিং করেছিল যে প্যারামিলিটারি ফোর্স থাকবে প্রতি বুথে, সিঙ্গেল বুথে 4 জন, ডবল বা ট্রিপল বুথগুলোতে 3 জন করে, এভাবে কিন্তু সাজানো হয়েছে। ফলে এই মুহূর্তে ডিসিআরসি সবেমাত্র খুলেছে, সেখানে লোকজন আসতে শুরু করেছেন। আজ কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ বেলার দুপুরের মধ্যেই কিন্তু সকলে ভোট কেন্দ্রে কিন্তু পৌঁছে যাবেন, এমনটাই তারা জানিয়েছেন। ফলে যেটা বলছিলেন যে যেভাবে নজর রাখো, আর সকাল থেকেই একেবারে ডিসিআরসি কেন্দ্র, ভোট কেন্দ্রে রওনা বুথ কর্মীদের। এখনো গাড়ি নেই, মনে হচ্ছে না আমরা যে সঠিক টাইমে ওখানে পৌঁছাতে পারবো। তো প্রশাসন এইদিকে একটু কেয়ার নেওয়া দরকার, কারণ আমরা তো ভোটকর্মী হিসেবে আমাদের এইভাবে হ্যারাসমেন্ট করা না। এবার গতবারের মতো অতটা আতঙ্কিত নয়, তবে ঘরপোড়া গরু তো সিঁদুর মেঘ দেখলে ভয় পাই। কেন্দ্রীয় বাহিনী ভরসা যোগায়, কিন্তু সেটা যদি কেন্দ্রীয় বাহিনীকে যথার্থ কাজ করবার সুযোগ দেওয়া হয়, আশা করি সেটা নির্বাচন কমিশন এবার সেই সুযোগের ব্যবস্থা করে দেবে। আর এই মুহূর্তের একটা বড় খবর, 2029 লোকসভা ভোটে মহিলা ভোটাররা ছাপিয়ে যেতে পারেন পুরুষদের। পরের লোকসভা ভোটে ভোটারের সংখ্যা বেড়ে হতে পারে 73 কোটি। 37 কোটি মহিলা এবং 36 কোটি পুরুষ ভোটার হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ মেডিকেলের সামনে একেবারে ধুন্ধুমার। নিজের গড়েই বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন অধীর চৌধুরী। বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতির ছবি দেখা গেল, আর অধীর চৌধুরীর দিকে তেড়ে গেলেন বিজেপি জেলা সভাপতি। তাকে সরানোর চেষ্টা করেন অধীরের নিরাপত্তা রক্ষীরা। বিজেপি জেলা সভাপতিকে রুখে দেন অধীর। যখন বিজেপি সমর্থকদের দেখতে যান অধীর হাসপাতালে গেলে ছড়ালো উত্তেজনা। এ বিষয়ে একেবারে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, দেখো, অধীর গড় বলে পরিচিত এই বহরমপুরে কিন্তু অধীর চৌধুরীকে বারংবার কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। গতকাল যখন এই হাসপাতাল চত্বরে আসে সেই সময় কিন্তু বিজেপি কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বচসা তৈরি হয় এবং বিজেপি কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। এবং সেই যখন বিজেপি জেলা সভাপতি অধীর চৌধুরীর দিকে যান সেই সময় কিন্তু তার নিরাপত্তারক্ষীরা তাকে তাড়িয়ে দেন, ধাক্কা দেন এবং তারপরে কিন্তু অধীর চৌধুরী তাকে ঘুরিয়ে দেন। অর্থাৎ এখানে তারপরে রণক্ষেত্র চেহারা তৈরি হয়, দফায় দফায় বিক্ষোভ শুরু হয় এবং এখানে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে বারংবার কিন্তু যে অধীর চৌধুরী মেজাজ হারিয়ে ফেলছেন সেটাও কিন্তু একটা লক্ষ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর কদিন আগেই কিন্তু অধীর চৌধুরী মেজাজ হারিয়েছিলেন। তারপর গতকাল রাত্রেবেলায় মেডিকেল চত্বর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা কিন্তু খুবই নিন্দনীয়। যেহেতু যে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন রোগীরা, সেই জায়গায় গিয়ে রাজনীতির এতটা উত্তাপ হয়েছে, দফায় দফায় উত্তেজনা, বিক্ষোভ এই ঘটনা নিয়ে কিন্তু। এবং অধীর চৌধুরীর যে গড় বলে পরিচিত সেই বহরমপুরে কিন্তু তাকে তৃণমূল বলো বা বিজেপি কোথাও যেন বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এবং গতকালের যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কৌশিক, ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, শীতলকুচির গুলিচলার রক্তাক্ত বুথে এবার থাকছে না সিআইএসএফ। ওই বুথে এবার থাকতে পারে আইটিবিপি, বিএসএফ অথবা এসএসবির জওয়ানরা। গত বিধানসভা ভোটে গুলিচলা ওই বুথে এবার থাকবেন 8 জওয়ান।
ভোটের বাংলা আর ভাটপাড়ায় ফের সেই বাংলায় চলল গুলি। ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডে শুট আউট, গুলিবিদ্ধ হলো এক যুবক। পিন্টু চৌহান বলে ছেলে একটাকে গুলি লেগেছে। এই বাউনগাঁও বরগাছি আছে আমাদের 17 নম্বর ওয়ার্ডে। এখানে যা শুনেছি লোকের থেকে, প্রকাশ চৌধুরী সে বিজেপি করে ওই গুলি নাকি চালিয়েছে। আমাদের পিন্টু যে চৌহান আছে ও টিএমসির কর্মী, পিন্টু চৌহান। আর যে মেরেছে সে নাকি বিজেপি করে। দিন আগে পর্যন্ত তো 17 নম্বর ওয়ার্ড শান্তি ছিল, আবার দেখছি অশান্তির দিকে যাচ্ছে। এই তো প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পান্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের শুটার। ধরতে পারবে কেন? পুলিশই তো। সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে, দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয় আর ও একটা জিডি লিখে। অনন্ত রয়েছে আমাদের সঙ্গে ফোনে। অনন্ত, ভাটপাড়ার এই 17 নম্বর ওয়ার্ডে শুট আউট, গুলিবিদ্ধ হলো এক যুবক একেবারে লোকসভা ভোটের মুখে, কেন এই ঘটনা? দেখো, আগে বলি যে যুবক গুলিবিদ্ধ হয়েছে সে খুব ভালো আছে, তার ঘাড়ের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে, অল্পের জন্য সে বেঁচে গেছে। দেখো, যে বলি যে শুট আউট যে ঘটনা ঘটেছে সেটা যে দুই পক্ষই অভিযোগ করছে যে প্রকাশ চৌধুরী কার লোক। দেখো, প্রকাশ চৌধুরী কার লোক, একবার যে সাংসদ বিদায়ী সাংসদ অর্জুন সিং বলছেন যে প্রকাশ চৌধুরী হচ্ছে মনোজ পান্ডে সোমনাথ শ্যামের লোক, তাদেরই লোক, এবং তার যে ঘনিষ্ঠ রাজ পান্ডে যার নামে থানায় বহু অপরাধের মামলা রয়েছে তার সাকরেত। আবার মনোজ পান্ডে তিনি বলছেন যে যিনি এই এলাকার কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, ভাটপাড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ড, তার দাবি হচ্ছে যে প্রকাশ চৌধুরী হচ্ছে বিজেপির লোক। দেখো, পুলিশ এখন ঠিক করবে সে যারই লোক হোক, আর তাকে আদৌ পুলিশ এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করতে পারলো না সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তার মধ্যে প্রশ্ন উঠেছে যে এই এত ঘেরাটোপ, পুলিশি ঘেরাটোপ থাকা সত্ত্বেও কি করে এরকম গুলির ঘটনা ঘটছে, যেখানে ভাটপাড়ায় সেন্ট্রাল ফোর্স রয়েছে, জগদ্দলের সেন্ট্রাল ফোর্স রয়েছে, তার মধ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য কিভাবে বেড়ে চলেছে, এটাই কিন্তু প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। একদমই অনন্ত, তুমি সঙ্গে থাকো, নজর রাখো।